ইন্স্যুরেন্স না থাকায় দেশে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার বেশিরভাগ ব্যক্তি ও পরিবার পাচ্ছেন না ক্ষতিপূরণ। সচেতন হওয়ার আহ্বান বীমা সংশ্লিষ্টদের। রাজধানীর হাতিরঝিলে বিজিএমএ ভবন সিলগালা, পুরো ভবন ভাঙতে আরও সময় লাগবে জানালো রাজুক। বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহায়তার আশ্বাস। এবং লোকসানের কারণে গত 2 বছরে কক্সবাজারে 30টি হ্যাচারি বন্ধ, বাকি 26টিও বন্ধের পথে। বৈদেশিক মুদ্রা অর্জন নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে শহর বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাবার আগে দেখে নেব জাতীয় কিছু খবর। দেশের 1/4 দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে, অথচ আইনি দায় মেটাতে অধিকাংশ চালক থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আশ্রয় নেয় দুর্ঘটনার শিকার ব্যক্তি ও পরিবার পাচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এমনকি বেশিরভাগ চালক জানেনই না কেন এই ইন্স্যুরেন্স কি, এর কার্যকারিতা। বীমা সংশ্লিষ্টরা বলছেন একটু সচেতন হলে দুর্ঘটনার ক্ষতি কমিয়ে আনা যায় অনায়াসেই। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। যানজটের রাস্তায় সারিবদ্ধ মোটরসাইকেল এখন পরিচিত দৃশ্য। ঝুঁকি এড়াতে ও সময় বাঁচাতে নগরবাসীর মাঝে বাড়ছে এই দ্বিচক্রযানের ব্যবহার। তবে আসলে কতটা নিরাপদ? অপেক্ষাকৃত দ্রুতগামী হিসেবে পরিচিত এ বাহন। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে দেশের মোট সড়ক দুর্ঘটনার 4 ভাগের 1 ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব দুর্ঘটনায় হতাহত হন মোটরসাইকেল চালক ও আরোহী। নিয়ম থাকলেও দুর্ঘটনায় ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো বিমা করেন না কোনো চালক। এমনকি রাস্তায় চলাচলের জন্য নামমাত্র বিমা বা থার্ড পার্টি বিমা করা থাকলেও বেশিরভাগ চালক জানেনই না এ বিমার কার্যকারিতা সম্পর্কে। ওইভাবে অত ডিটেলস আমরা ওইভাবে জানা হয় না। বাইকে অ্যাক্সিডেন্ট বা নিরাপত্তার সাথে ইন্স্যুরেন্সটা করতে হয়, এতটুকুই জানি। অনেক ফ্যাসিলিটি বলছে যে আপনার লাইফের ফ্যাসিলিটি, আর কি বলবো। রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন দায়িত্বের অংশ হিসেবে তারা কেবল ইন্স্যুরেন্সের মেয়াদ ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখেন। আমরা শুধু দেখি ইন্স্যুরেন্স আছে কিনা, ডেট আছে কিনা, গাড়ি নাম্বারের সাথে ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা। মোটরযানের যে বিমার পেপারস থাকতে হয় আর কি, তো সেই কারণেই এরা আর কি ফর্মালিটি মেনটেন করার জন্য এটা করতেছে। কিন্তু এক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলে বিমা কোম্পানি তাকে কোনো ক্ষতিপূরণ দিবে না। বিমা সংশ্লিষ্টরা বলছেন রাস্তায় পুলিশি হয়রানি থেকে বাঁচতে নামমাত্র থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে দেয় মোটরসাইকেল বিক্রেতারা। তাই এসব ইন্স্যুরেন্স মূলত কোনো প্রতিকার দিতে পারে না দুর্ঘটনায়। থার্ড পার্টিটা শুধু আপনার হচ্ছে লায়াবিলিটি, অর্থাৎ আপনি গাড়ি চালাচ্ছেন, এই গাড়িতে যদি অন্য কিছু ড্যামেজ করেন তাহলে আপনার উপরে কিছু দায় বর্তায়। এই দায়টা মিট করার জন্য থার্ড পার্টিটা কভার করে, কিন্তু ফার্স্ট পার্টিটা হলো সবকিছুই কভার করবে। থার্ড পার্টির কোনো একটা ক্ষতি হলে সেইখানে তাকে একটা কম্পেনসেশন দেওয়া রয়েছে এবং সেটা খুব মিনিমাম। একটা লোক মারা গেলে মাত্র 20,000 টাকা। রেগুলেটরি অথরিটি এখানে প্রপোজ করেছি যে এই রেটটাকে বাড়াতে হবে, এই রেটটাকে 1 লক্ষ টাকা করার জন্য আমরা প্রপোজ করেছি। বিমা দাবি পূরণের ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোকে আন্তরিক হওয়া উচিত বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তুরাগ নদীর আশুলিয়া অংশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, করা হচ্ছে এবং এই ভবনটি কিন্তু ইতিমধ্যেই দেখছেন যে বেশ খানিকটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। আপনি দেখছেন, আমি যদি আপনি একটু ভবনটি দেখাই, ওখানে যে স্ক্যাভেটার রয়েছে, আমি যদি একটু ক্যামেরাটার দিকে দেখাই, ধীরে ধীরে দেখবেন যে সেই ভবনটা কিন্তু অনেক অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। এবং এইভাবেই নদীর পাশে যেসব স্থাপনা রয়েছে, ভবন রয়েছে,
তা কিন্তু ভাঙার সব ধরনের বন্দোবস্ত করছে বিআইডব্লিউটিএ। তা আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমরা নদীর যে পাশটা আছি তার ঠিক অপর পাশ, এবং নদীটিও অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে সেই সংকুচিত নদীটির হওয়ার পরেও এখনো এর দুপারে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তো তেমনই একটি স্থাপনা, এবং এটি হলো ঠিক আশুলিয়া যে জায়গাটি রয়েছে, সে আশুলিয়ার তুরাগ পার, অর্থাৎ উত্তরার পিছন পাশটা এই জায়গাটি। তো সেখানে এমনই তুরাগ নদীর জায়গা দখল করে সব স্থাপনা গড়ে তোলা হয়েছে। এবং আমি যদি একটু ধীরে ধীরে আপনাকে সামনের দিকে দেখাই, এপাশে কিন্তু আরো অসংখ্য এমন স্থাপনা রয়েছে যেসব স্থাপনা এই নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে। এবং সামনে আপনি দেখছেন ঠিক নীল রঙের একটি বড় একটি স্থাপনা দেখছেন। সেই নীল যে একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেটিও কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলবার জন্য চিহ্নিত করা হয়েছে। এবং বিআইডব্লিউটিএ থেকে বলা হয়েছে এই ধরনের যত অবৈধ স্থাপনা রয়েছে তার সবই উচ্ছেদ করা হবে, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আমি আপনাকে দেখাতে চাই যে এই তুরাগ পাড়ে বালু কিংবা মাটি দিয়ে যে ভরাটগুলো করা হয়েছে, সেই অবৈধ বালু ভরাট এবং মাটিগুলো এখানে নিলামে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে অসংখ্য মানুষ আপনি দেখছেন যে সেই মানুষ এখানে কিন্তু এসেছেন, তারা এসে এই যে নিলামে তারা অংশগ্রহণ করার জন্য এখানে ইতিমধ্যে জড়ো হয়েছেন। তো দেখছেন যে এখানে এই যে মানুষজন যারা রয়েছে তারা নিলামে অংশগ্রহণ করবেন। এবং বিআইডব্লিউটিএ থেকে বলা হয়েছে এই যে জায়গাগুলো তারা কিন্তু আগেও বেশ কয়েকবার নিলামে দিয়েছেন, নিলামে দিয়ে জায়গাগুলো দখলমুক্ত করেছেন। কিন্তু যারা নিলামে অংশগ্রহণ করেন কিংবা এই জমিগুলো ক্রয় করে নেন নিলামের মাধ্যমে, তারাও কিন্তু পরে দেখা যায় এই মাটি বা এই বালু ভরাট মুক্ত করে না। ভরাট মুক্ত না করবার কারণে তাদের এই যে স্থাপনাগুলো কখনো দখলমুক্ত হয় না, নদীর জায়গা নদীকে ঠিকমতো ফিরিয়ে দেওয়া হয় না। তো সব মিলিয়ে আসলে সাধারণ যারা মানুষ রয়েছে, নদী পাড়ের মানুষ, তারা কিন্তু তাদের যে সহযোগিতাগুলো করবার কথা নদীকে নদীর জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য, সেই সহযোগিতাগুলো তারা কিন্তু ঠিকমতো করছেন না। একইভাবে আমি আপনাকে বলে দেই যে এই দখলমুক্ত করার যে অভিযান তা রমজান পর্যন্ত আপাতত দৃষ্টিতে চলবে। এবং বিআইডব্লিউটিএ থেকে বলা হয়েছে যে রমজানের পূর্বেই তারা ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, বালু কিংবা ধলেশ্বরী, এই সবগুলো নদীকেই দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে, নদীর যে পুরনো প্রবাহ সেটি ফিরিয়ে আনা হবে। এবং আপনি দেখছেন যে শুধু যে ব্যক্তি মালিকানা বা ছোটখাটো ব্যবসায়ীরা নদী দখল করেন তাই কিন্তু নয়, আমরা দেখেছি ঢাকার চারপাশে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী, দেশের শীর্ষ নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারাও কিন্তু নদী দখল করে নদীকে ভরাট করছেন। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। তুরাগ নদীর আশুলিয়া অংশে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে 0 পয়েন্ট এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ, যেমনটি বলছিলেন, দেখতে পাচ্ছেন যে সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আজকের যে 10 তারিখে সোনাগাজীতে এই যে নুসরাত জাহান রাফি যে ঢাকার বানুনিতে নিহত হয়েছিল চিকিৎসাধীন অবস্থায়, আজকে 17 তারিখ। কিন্তু সেই দিনের পর থেকে প্রত্যেকটা দিনই ফেনীর কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় একাধিক মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি হয়ে আসছে। আজকেও এর ব্যত্যয় ঘটেনি। আজকেও আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। আমরা এখন রয়েছি সোনাগাজী 0 পয়েন্টে, যেখানে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন এসে 0 পয়েন্টে জড়ো হয়েছে। তারা এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করছে। তারা দাবি জানিয়েছেন এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। এবং আপনারা দেখছেন যে সোনাগাজীর যে নিঃসন্তান এলাকা রয়েছে, নুসরাত জাহান রাফির যে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থী সহ সোনাগাজীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা এসে এই 0 পয়েন্টে জড়ো হয়েছে। সকাল 10টার পর থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী এই মানববন্ধনটি চলছে এবং বিভিন্ন সংগঠন একের পর এক এসে এই মানববন্ধনে তাদের একাত্মতা প্রকাশ করছে। এবং তারা দাবি জানিয়েছেন যারা এখনো ধরাছোঁয়ার বাইরে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় মোহাম্মদ শামীম নামে গতকালকে একজনকে আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তোলার পরে আজকে তার রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে এবং গতকালকে
সোনাগাজীর যে মাদ্রাসা কেন্দ্রটি রয়েছে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে রাফির এক ক্লাসমেটকে মেয়েকে পিবিআর লোকেরা পিবিআর যে কর্মকর্তা রয়েছে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন এবং এখানকার যারা দাবি তার স্বজনরাও এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক লোক, তারা এই ঘটনার দ্রুত বিচার আইনের এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনোদিন কোনো শিক্ষার্থীর উপরে কোনো শিক্ষক লালসার দৃষ্টি দিতে না পারে এবং সেই দাবিতেই তারা বারবার মানববন্ধন করে আসছেন। এই মানববন্ধন ঘটনার যেদিন নুসরাত রাফি নিহত হয়েছে সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত চলছে এবং এখানকার পরিবেশ এখনো ফেনী শহর সোনাগাজী এখনো উত্তাল। এই ছিল এখানকার মতো সর্বশেষ অবস্থা। দর্শক, ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। আর সে খবর জানাতে এখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আতিয়ার সজল। অবশেষে শুরু হলো হাতিরঝিলে বিস্ফোরা বিজিএমএ ভবন অপসারণ পর্ব। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর ভবনের প্রতিটি ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর মাধ্যমে 15 তলা ভবনটি ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দাবি করেছে রাজুক। পুরো ভবন ভাঙতে ডিনামাইট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কারণে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে রাজুক কর্মকর্তারা। শুভ খানের রিপোর্ট। পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেন উচ্চ আদালত। সবশেষ গেল বছর মুচলেকা দিয়ে 1 বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। এর 4 দিন পর মঙ্গলবার সকালে ভবন ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে বিজিএমইএ ভবনে হাজির হন রাজুক কর্মকর্তারা। ভবনে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাদের সময়ক্ষেপণের কারণে 3 দফায় সময় বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত মালামাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে মালামাল না সরালেও ভবনটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রাজুক। কাজ করার জন্য তো সময় লাগবে কিছুদিন, টেকনিক্যাল বিষয় আছে, এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে, তবে আমরা কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করব। এদিকে বিকেল 5টার পর আরেক দফা সময় বাড়ানো হয় ভবন সিলগালা করার জন্য। পরে সন্ধ্যা 7টার মধ্যে বেশিরভাগ মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এরপরই পুরো ভবনের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত মালামাল আছে তারা রাজুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। যদি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে তাদেরকে একটা সুবিধাজনক সময় দেওয়া হতে পারে, তারা সেটা নিয়ে যাবে। কিন্তু ভবনটা আজকে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। রাজুক বলছে ভবন ভাঙতে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতে পারে বলেই এসব সংযোগ এখনও বিচ্ছিন্ন করা হয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমএ ভবনের সামনে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। শুভ। ইমতাজ, আমি এখন রাজধানী হাতিরঝিলের বিজিএমই ভবনের সামনে রয়েছি। তো আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার পরে বিজিএমই ভবনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাজুক। এরপরে এই ভবনটি সিলগালা করে দেওয়া হয়। তো আজকে কিন্তু সেই অবস্থায় সিলগালা অবস্থায় রয়েছে। তো এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে পাহারায় রয়েছে। তো সকালের দিকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা এই ভবনে থেকে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন তারা কিন্তু এসেছিলেন। তাদের অনেকেই বলেছেন তাদের মালামাল এবং ভারী যে যন্ত্রপাতি সেগুলো এখনো ভবনের ভেতরে রয়েছে। সে কারণে তারা বলছিলেন যে এই মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা সময় চান। তো রাজুকের পক্ষ থেকে গতকালই নিশ্চিত করা হয়েছিল যেসব প্রতিষ্ঠানে মালামাল এখনো সরানো হয়নি তাদেরকে সময় দেয়, তারা যদি রাজুকের কাছে আবেদন করেন তাহলে তারা সময় দেবেন। তো এখানকার প্রতিষ্ঠানগুলো কর্মকর্তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে সময় শেষ হওয়ার পরেও কেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কেন তাদের মালামালগুলো সরিয়ে নেননি। এক্ষেত্রে কিন্তু তারা বিজিএমইকে দুষছেন, কেননা বিজিএমইর পক্ষ থেকে নাকি তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই প্রতিষ্ঠানগুলোকে যে আরও 5 থেকে 6 মাস সময় উচ্চ আদালত থেকে তারা পাবেন। সে কারণে তারা এই মালামালগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরাননি। তবে আজকে কিন্তু তারা এসেছিলেন এবং অনেকেই বলছিলেন যে তারা রাজুকের কাছে আবেদন করবেন এবং আবেদনের পরে রাজুক সময় দিলে মালামালগুলো সরিয়ে নেবেন। বলেছেন যে চেয়ার টেবিল সহ অন্যান্য যে হালকা যে মালামাল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, মূলত এখন ভবনে যে ভারী যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো আমরা রাজুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে
দুপুর নাগাদ রাজউকের একটি প্রতিনিধি দল বিজিএমই ভবনে আসার কথা। তো তারা ভবনটি পরিদর্শন করার পরে মূলত হয়তো বা আমাদের সাথে ব্রিফ করতে পারেন, পরবর্তী কি কার্যক্রম তারা হাতে নেবেন। তো যেহেতু গতকালই বলা হয়েছিল যে এই বিজিএমই ভবনটি ভাঙতে ডিনামাইট সহ অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেগুলো তারা ব্যবহার করেন, পাশাপাশি এই ভবন ভাঙার ক্ষেত্রে যে সর্বোচ্চ নিরাপত্তা সেটি নিশ্চিত করার বিষয়টি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী, রাজউকের প্রকৌশলী এবং চীনা যে বিশেষজ্ঞ দল আছেন তারা আসবেন। তাদের সাথে আলোচনা করেই কিন্তু এই ভবনটি ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এই ভবনটি একটি সুউচ্চ ভবন, সে কারণে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে ভবনটি ভাঙতে সময় লাগবে, সেটি রাজউকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। তো প্রতিনিধি দল আসার পরে আসলে বোঝা যাবে যে তারা কি নির্দেশনা বা কি সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে কার্যক্রমগুলো পরিচালনা করা হবে সে বিষয়ে আমরা জানতে পারবো। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। দর্শক, হাতিরঝিলে বিজিএমইএ ভবন অপসারণের সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। সরকারের আশ্বাসে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। গত রাতে বৈঠকে এই সিদ্ধান্ত জানান 11 দফা দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের দাবি 45 দিনের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্তে কর্মচাঞ্চল্য ফিরেছে বরিশাল নদী বন্দরে। যাত্রীদের পদচারণায় মুখর বন্দর এলাকা। বুধবার ভোর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমাদের দাবি দেওয়া সরকার মালিক পক্ষ মেনে নিছে। নেওয়ার পর থেকে আজকে সকাল ভোর 5টা থেকে আমাদের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে শ্রমিকদের ভাতা পুনঃ নির্ধারণ, কর্মস্থলে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে 8টি সংগঠন। এতে স্থবির হয় নৌপথে পণ্য উঠানামার কাজ। এ অবস্থায় শ্রম অধিদপ্তরে মঙ্গলবার বিকেল থেকে বৈঠকে বসেন মালিক, শ্রমিক ও সরকার পক্ষ। দীর্ঘ আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ঐক্যমত্য সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান কর্মবিরতি বা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। নৌশিল্পের উন্নয়নে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই পরিকল্পনাকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাস্তবায়ন করব। এর আগেও একই দাবিতে বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের কষ্টে বোনা ফসল এখন গোখাদ্যে পরিণত হয়েছে। এতে দিশেহারা তারা। এদিকে কৃষকদের ক্ষতিপূরণে সরকারি সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠান তথ্য, ছবিতে রিপোর্ট। বোরো মৌসুমে হাওড়ের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত। কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ধান গাছ। দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ, পাথারিয়া, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে। কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটা রোগ। ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা। শিলাবৃষ্টিতে সব কিছু উদ্ধার করে রয়ে গেছে, পাচ্ছি সব কিছু করছি। আমার অন্তত 25-26 হাজার টাকা খরচ। আমরা কোনো ভরসাই নাই, আমরা কোনো বাচ্চা কাচ্চারা মালবার কোনো আশাই নাই। কাশি যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো কিছু নেই। এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একদিকে যেমন তারা দরিদ্র, পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন। কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাগে 400 হেক্টর, পাথারিয়ায় 150 হেক্টর, দরগাপাশায় 100 এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের 100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4,500 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার কার্ড দিয়ে থাকে। তবে এসব কার্ড পেতে রাজশাহীর বাঘার পাকুরিয়া ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ।
অভিযোগ রয়েছে সেই ঘুষ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়েছেন দরিদ্র মানুষ। তবে বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বয়সের ভারে ক্লান্ত শরীরে নুয়ে পড়েছেন বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের রকেনা বেগম। কোনো আপন আত্মীয় ছাড়া বেঁচে থাকা এই প্রবীণ হতাশ বয়স্ক ভাতায়। বয়স্ক ভাতা করার বেগে আমি ঘুরেছি, খুব পায় হয়নি, দেয়নি। চেয়ারম্যান বলেছে যে চৌকিদারে বলবো, চৌকিদারে বলেনি, চৌকিদারে শুধাইতে চৌকিদার বলে আমার কিছু বলেনি। শুধু রকেনা বেগম নন, এখানকার প্রতিবন্ধী গর্ভবতী নারী বা যে কোনো প্রান্তিক মানুষ সবাইকে গুনতে হয়েছে টাকা, তবেই মিলেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা। আবার টাকা দিয়ে পাননি এমন অভিযোগও অনেক। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। টাকা আমার দিতে পারেনি, টাকা তো লিখছে, তো টাকা দিতে পারেন, তাহলে তো আমার কার্ড নাই। মেম্বার চেয়ারম্যান লিখে চৌকিদারের হাত দিই, চৌকিদার হাতে আমার টাকা গেছে। আমার ছেলেও প্রতিবন্ধী, ধরেন আমার স্বামীও প্রতিবন্ধী। ৬,০০০ টাকা চাইছে দুই বাপুতের থেকে, টাকা দিতে পারিনি দেখে তারপরে হলো অন্য মানুষকে দিয়ে তারপরে এই কার্ড করাইছি। ভাদ মেম্বারের কাছে দিছে ৩৭০০ টাকা, ৩৭০০ টাকা দিছে, তারপরে আমার টিউবওয়েল বসা দিয়ে গেছে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার জানা নাই, আমি আর ধরন নাই, এরকম যদি কেউ বলে যে আমাকে যে টাকা দিয়েছে সরাসরি কার্ড করেছে দিই, তাহলে আমার চেয়ারম্যানই ছাড়ি দেবো। অনেক লোক আছে ডাইকে না বলেন যে আমি মেম্বারশিপে আপনার টাকা দিয়েছি, এগুলো আছে বলুন, আমি আমাকে কেউ টাকা দেয়নি। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যদি এ ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে তাদের বিরুদ্ধে ওই তদন্ত করে তদন্ত সাপেক্ষে আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয় উনি এটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাঘার পাকুড়িয়া ইউনিয়নে ২৮,০০০ গ্রামবাসীর মধ্যে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি সুবিধা ভোগ করছেন ১,৬২৫ জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। লোকসানের মুখে গত ২ বছরে বন্ধ হয়ে গেছে কক্সবাজারে ৩০টি হ্যাচারি, বন্ধের পথে বাকি ২৬টিও। এতে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি। পোনা ন্যায্য মূল্য না পাওয়া, ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনার সরবরাহ ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাগরে ৬৫ দিন চিংড়ি আহরণ বন্ধ করাকে দুষছেন হ্যাচারি মালিকরা। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোনের চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার হ্যাচারি লোকসানের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে। ফলে নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ। শুধু এই চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারি নয়, গত ২ বছরে লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে উখিয়া ও টেকনাফের ৩০টি হ্যাচারি। চাকরি হারিয়েছেন ১,৫০০-এর বেশি শ্রমিক। বাকি যে ২৬টি হ্যাচারি উৎপাদনে রয়েছে তাও লোকসানের মুখে বন্ধ হবার পথে। ৪-৫ বছর ধরে লস দিতে দিতে আমাদের মালিকের খুব খারাপ অবস্থা, সেই জন্য এখন হ্যাচারি চালাতে পারতেছে না টাকা পয়সার অভাবে। চোরাই পথের ইন্ডিয়ান নফলিগুলা সংগ্রহ করে ভাইরাসযুক্ত নফলি, যাহা আমাদের চাষিদেরও ক্ষতি হয়, পোনাও হয় না, আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। প্রায় ১৫০০ শ্রমিক কর্মচারী বেকার, এখন যারা আছি বর্তমানে তারাও ঠিকভাবে বেতন পাইতেছি না। বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি শিল্পের দিকে সরকার নজর না দিলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হ্যাচারি মালিকদের সংগঠন সেবর এ নেতার। অবৈধভাবে নফলির যে বাংলাদেশে প্রবেশ, এটাকে বন্ধ করতে হবে। যে নার্সারিগুলোকে হ্যাচারিতে রূপান্তরিত করা হয়েছে সাতক্ষীরা খুলনা এলাকায়, সেগুলোকে বন্ধ রাখতে হবে। তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন, চিংড়ি পোনা হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। মৎস্য সম্পদ মন্ত্রী এবং মন্ত্রণালয়ে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কথা বলেছি। চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং চিংড়ি খাত যে একটি হোয়াইট গোল্ড নামে খ্যাত, সেটি আরও ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে ৮০% পোনা সরবরাহ করে কক্সবাজারের হ্যাচারিগুলো। কিন্তু ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা আসায় তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, কক্সবাজার। রানা প্লাজা ভবন ধসে আহত ২০% শ্রমিকের অবস্থার অবনতি ঘটেছে। ৪৯% আহত শ্রমিক বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত হলেও ৫১% এখনও রয়ে গেছে কর্মসংস্থানের বাইরে। সেদিন ভবন ধসে জীবিত শ্রমিকদের বর্তমান অবস্থার বিশ্লেষণে এমন তথ্য তুলে ধরে বেসরকারি সংস্থা অ্যাকশন-এইড। এ সময় পোশাক শিল্প শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মামুন আবদুল্লাহ রিপোর্ট।
বলা হয় বিশ্বের ইতিহাসে ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি রানা প্লাজার ভবন ধস। সেদিনের ভবন ধসে জীবন দিতে হয়েছিল প্রায় 1150 জনকে। আহত হয়ে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন 2500 শ্রমিক। 6 বছর পেরিয়ে গেছে প্রাণঘাতী সেই দুর্ঘটনার। এতে বেঁচে ফেরা আহত শ্রমিকদের জীবনমান এবং তাদের অধিকার আদায়ে কাজ করছে অধিকার সংস্থা অ্যাকশন এইড। সংস্থাটির এক প্রতিবেদনে উঠে আসে সেদিনের জীবিত ফেরা শ্রমিকদের 51% এখনও কর্মহীন। অবস্থার অবনতি হয়েছে 20% আহত শ্রমিকের। 15% শ্রমিক কর্মক্ষেত্রে ফেরত গেলেও অধিকাংশ শ্রমিকই দূরে সরে গেছেন গার্মেন্টস শিল্প থেকে। এই বছর এসে দেখছি যে কাজ করছেন না 51%, গত বছর এটা ছিল 48.7%। ওনারা সুস্থ হয়ে গেলেও ওনাদের লং টার্ম রিকারিং ইনজুরিজ থাকে। ওনাদের যেই ব্যথাগুলো এগুলো কিন্তু ওনাদেরকে খুব প্রলং সময় কাজ করতে দেয় না, যেটা আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দেখব। আমরা কিন্তু সেফটি সিকিউরিটি নিয়ে যতটা না কথা বলছি তার থেকে বেশি কথা বলছি ফোর্থ রেভলিউশন নিয়ে। মানুষ যারা আছে তাদেরও চাকরি থাকবে কিনা, কয়জন এই সেক্টরে টিকতে পারবে, তাই যদি হয় তাহলে দায়িত্বটা কার? শুধু রানা প্লাজাই নয়, শিল্পের স্বার্থে সব শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। একটা ডিসকাশন ছিল যে ওয়ার্কারদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল হবে, যেখানে রানা প্লাজায় যারা আহত হয়েছে তাদেরকে দীর্ঘমেয়াদে ট্রিটমেন্ট দরকার, সেটার ব্যবস্থা করা হবে। ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম এলো একটা, সে সময় কথা হয়েছিল, সেটাও কিন্তু 2 বছর চলেছিল। হঠাৎ করে সেটা উদ্যোক্তাদের অনীহার কারণে সেই আলোচনাটাও কিন্তু এগোয়নি। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গাটা আমার দেখতে হবে কিন্তু, কারণ ওই ফ্যাক্টরিগুলোতে কিন্তু অনেক ওয়ার্কার কাজ করতেন, যারা আপনাদের অনেকের চাকরি আছে, তাদের চাকরিটাই নাই, তারা সবাই কিন্তু আরেকটা সেক্টরে যেতে পারছেন না। শ্রমিকের জন্য ভালো পরিবহন এবং বাসস্থানের সুযোগ সুবিধা থাকতে হবে। সভায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, বীমা, সামাজিক নিরাপত্তা এবং লিঙ্গ সমতা বাস্তবায়নে জোর দেন বক্তারা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারের। একদিনেই প্রধান ডিএসই এক্স সূচক 60 পয়েন্ট কমেছে। 5309 পয়েন্ট দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষ হয় 5248 পয়েন্টে। পয়েন্ট হারিয়েছে সরিয়া সূচক। ডিএসই এস ও ডিএসই 30 হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে বেড়েছে 59টি কোম্পানির, কমেছে 253টি, আর অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির দাম। দিন শেষে লেনদেন হয়েছে 269 কোটি টাকা। গত 2 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় 600 পয়েন্ট হারিয়েছে প্রধান সূচক। এদিকে টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমাদের সকল পুঁজি যেখানে বিনিয়োগ করেছিলাম আজকে শূন্যের কোটা দাঁড়িয়েছে। আমরা আজকে পথের ফকির হয়ে আজকে রাস্তায় আসছি প্রতিবাদ করার জন্য। আমাদের দাবি হলো ইস্যু মূল্যের নিচে যে সমস্ত কোম্পানি শেয়ার অবস্থান করতেছে তাকে বাইব্যাক করতে হবে। পুঁজিবাজারে জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বলে কিছু থাকবে না। প্রত্যেকটা হাউজে যে ফুড সেল চলতেছে, অতএব ফুড সেল বন্ধ করতে হবে। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। দুদককে আহ্বান জানাবো, আপনারা এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে যারা আছে তাদের আত্মীয় স্বজন, তাদের শ্বশুর বাড়ির অর্থের হিসাব নিন। তারা এক একজন কত কোটি টাকার মালিক বনে গেছে বিগত 8 বছরে। 2 দিন ছুটি থাকলে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না কয়েকদিন, স্থবির হয়ে পড়ে দাপ্তরিক কাজকর্ম। এমন আক্ষেপ করে প্রথা বদলানোর জন্য সতর্ক বার্তা দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল আগারগাঁয়ে পরিসংখ্যান ভবনে তাঁতশুমারি 2018-এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দেশের সবগুলো জেলার তাঁত শিল্পীদের উপর পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরে পরিসংখ্যান ব্যুরো। বিবিএস জানায়, গত 18 বছরে 45% কমে বর্তমানে দেশের 60টি জেলায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত আছে 3,01,000 মানুষ। এখন থেকে সব ধরনের জরিপের ফলাফল বাংলায় প্রকাশের আহ্বান জানিয়ে যে কোনো মূল্যে সরকারি কাজে অর্থের অপচয় বন্ধের নির্দেশ দেন পরিকল্পনা মন্ত্রী। সরকারের অনেক জায়গায় আমি নিজে লক্ষ্য করি আমরা অপচয় করি। উই শুড রিডিউস কস্ট, বাট উই মাস্ট ইনকার অল নেসেসারি কস্ট। যা লাগবে ব্যয় করবো, কিন্তু হয়তো ব্যয় করবো না। একটা ছুটি আসে 2 দিনের, 9 দিনের জন্য আমরা অবশ হয়ে যাই জাতি হিসাবে। ডেঞ্জারাস ট্রেন্ড। একদিনের ছুটি এই মাথায় 3 দিন, ওই মাথায় 3 দিন, সম্পূর্ণ অবশ হয়ে যায় সারা জাতি। এটা কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক হবে না বোধহয়। কাজের সময় কাজ, আনন্দের সময় আনন্দ, দুটো একটা ব্যালেন্স দরকার। খাবারের মান ও রেস্টুরেন্টের সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে স্টিকার দেওয়া রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সেখানে রয়েছে রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। ইমতিয়াজ, আপনি জানেন যে নিয়মিত কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশ নিয়মিত খাদ্য কর্তৃপক্ষ। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে তারা এই সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করছে। তারা যেটি বলেছে, এই সেগুন রেস্টুরেন্টে তারা ইতিমধ্যেই যে স্টিকার রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সেই স্টিকার দিয়েছিল এবং এই স্টিকার দেওয়ার পরও আরেকটি সংস্থা এখানে অভিযান পরিচালনা করে এবং এই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু পরিমাণে জরিমানা করে। আজকে তারা এসেছে এবং দেখছে যে স্টিকার দেওয়ার পরে তাদের যে খাবার মান বজায় রাখার কথা, সেই মানটি তাদের ঠিকমতো আছে কিনা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তুষার আহমেদ, তার নেতৃত্বে এখানে অভিযান চলছে এবং তিনি দেখছেন যে সার্বিক পরিস্থিতি এখানে তাদের কি রয়েছে এবং তারা যে স্টিকারটি পেয়েছিল সেই মানটি তারা বজায় রাখতে পেরেছে কিনা। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আপনারা তো এই প্রতিষ্ঠান থেকে স্টিকার দিয়েছিলেন এবং আরেকটি সংস্থার পরে এসে তাদেরকে জরিমানা করে যায়। তা আজকে আপনারা শুরু করেছেন, এখন পর্যন্ত কি কি পেলেন বা তারা যদি কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নেবেন? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে আপনারা জানেন যে ইতিপূর্বে এখানে স্টিকার প্রদান করা হয়েছে একটি এ গ্রেডের একটি রেস্টুরেন্ট, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু সেভাবে মানটি ধরে রাখতে পারেননি বলে কিন্তু তাদের পেনাল্টি হয়েছে। তো এরপরেও আমাদের পক্ষ থেকেও তাদের কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু আজকের এই পরিদর্শনে এসে দেখা যাচ্ছে যে সেই মান কিন্তু তারা ধরে রাখতে পারেনি। এখানে কিছু মাংস তারা ফ্রাই করে রেখেছেন, চিকেন। তো একটা চিকেনে দেখলাম যে ব্লাড ক্লট হয়ে অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর কিন্তু হবে না এই মাংসটি খাবার হিসেবে। তো এই বিষয়গুলো তারা নজরও দিচ্ছেন না। ইতিপূর্বে কয়েকজন ভোক্তা আমাদের কাছে কমপ্লেন করেছেন, তারা এখানে খেতে এসেছেন কিন্তু মাংসে ব্লাডের অস্তিত্ব পেয়েছেন। তো এটা মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিরাপদ খাদ্য বিরোধী কাজ। তো এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি। এছাড়াও এখানে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রয়েছে, তো সেই বিষয়গুলো আমরা আমলে নিব এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে কি তাদের যে স্টিকারের মানটি দেওয়া হয়েছে সেই মানটি থেকে তাদেরকে গ্রেড নামিয়ে দেওয়া হবে নাকি আপনারা সতর্ক করে দেবেন আপাতত? না, যেহেতু পেনাল্টি হবে এবং স্টিকারটাও ডিগ্রেড করা হবে এবং পেনাল্টি হবে, দুইটাই হবে এখানে। ঠিক যেমনটি বলছিলেন এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যে এই প্রতিষ্ঠান থেকে স্টিকার দেওয়ার পরে আরেকটি সংস্থা এখানে অভিযান পরিচালনা করেছিল এবং তারা বেশ কিছু ব্যত্যয় পেয়েছিল এবং পরবর্তীতে বেশ কিছু ভোক্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অভিযোগ করে যে তাদের স্টিকার পাওয়ার পরও যে মানটি তাদের বজায় রাখার কথা ছিল সেই মানটি তারা রাখতে পারেনি এবং আজকে এখানে অভিযানে এসেও কিন্তু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে বেশ কিছু ব্যত্যয় পেয়েছে, যেগুলো তাদেরকে বলা হয়েছিল যে স্টিকার পাওয়ার পরও তাদেরকে কয়েক দফা সতর্ক করা হয়েছিল। তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ঠিক যেমনটি বলছেন যে আজকে সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের যে স্টিকারটি দেওয়া হয়েছিল, যে গ্রেডটি দেওয়া হয়েছিল সেই গ্রেডটি নামিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে এবং পরবর্তীতে যদি তারা এর ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে তাদের যে স্টিকারটি রয়েছে স্টিকারটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হবে এবং তারা যেটি বলছে যে তাদেরকে যেহেতু এর আগেও সতর্ক করা হয়েছিল সেক্ষেত্রে তাদের একটি আর্থিক দ্বন্দ্ব আজকে তাদেরকে করা হবে। তো এখানে সকাল 11:30 থেকে অভিযানটি শুরু হয়েছে এবং তারা বলছে যে আজকে আরও বেশ কিছু জায়গায় এই অভিযানটি চলবে। আপনারা যদি দেখতে পান, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চিকেন আপনারা দেখতে পাচ্ছেন, যে চিকেনটার অবস্থা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, এরকম আরও বেশ কিছু ব্যত্যয় তারা এখানে পেয়েছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে রয়েছেন এবং এই মুহূর্তে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যতটুকু আমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে আজকে আরও বেশ কয়েকটি যে প্রতিষ্ঠানগুলোকে স্টিকার দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা এই অভিযান পরিচালনা করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, খাবারের মান ও রেস্টুরেন্টের সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে স্টিকার দেওয়া রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। চা বাগানের জন্য বিখ্যাত হলেও দার্জিলিংয়ের মিরিকের অন্যতম নজরকাড়া স্থান হলো মিরিক লেক। প্রতিদিন দেশ বিদেশের প্রায় 2,500 থেকে 3,000 পর্যটক বেড়াতে যান সেখানে। ভারতীয় স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশি। মিরিক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। চারদিকে চা বাগান, মাঝখানে লেক। 1.5 কিলোমিটারের এই লেকের মাঝে কংক্রিটের সেতুতে দাঁড়িয়ে পাহাড়ের বাড়িগুলো দেখতে পটে আঁকা ছবির মতো লাগে। বাড়তি আনন্দ দিতে এখানে আছে পাহাড়ি ঘোড়ায় চড়ে সেতুর এপার ওপার হওয়া। সমতল থেকে প্রায় 4,900 ফুট উঁচুতে এই লেক দার্জিলিংয়ে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে
অন্যতম আকর্ষণের জায়গা। ভারতীয় পর্যটকদের পাশাপাশি এখানে ছুটে আসেন বাংলাদেশি পর্যটকরাও। দার্জিলিং এর যে কয়টা জায়গা ঘুরেছি তার মধ্যে এটা সবচেয়ে অন্যরকম একটা জায়গা, কারণ সব জায়গায় তো শুধু পাহাড় পাহাড় পাহাড়, এখানে একটু ডিফারেন্ট সাইড। এখানের মানুষগুলো অনেক হেল্পফুল, তাদের কাছে কোনো কথা জিজ্ঞাসা করলে তারা অনেক হেল্প করার চেষ্টা করে এবং তারা নিজেদের থেকেও অনেক উদ্যোগ নেয় যাতে আমরা একটা সেফ এনভায়রনমেন্ট পাই। দার্জিলিং এর পর্যটনের ব্যাপারে আসলে আমরা 100% স্যাটিসফাই, কারণ এখানে নিরাপত্তা 100-তে 100ই বলা চলে। শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করলাম, কোথাও কোনো গ্যাঞ্জাম বা কোনো সমস্যা, এত কাছে নির্বাচন পরিবেশটা তেমন আগে সমস্যা মনে হয়নি আমাদের কাছে। তবে মিরিকের স্থানীয়রা লেকের সংস্কার না হওয়ায় কিছুটা ক্ষুব্ধ। तो गार्डन होना चाहिए, रोड होना पड़ेगा और एक सुविधा होना पड़ेगा, तो नहीं है। देखिए आप देख सकते हैं आप लोग का यहाँ टूरिस्ट के लिए टॉयलेट वगैरह कुछ भी नहीं है। তবুও প্রকৃতির কাছেই মানুষের বারবার ফিরে আসা। মিরিক, দার্জিলিংয়ে যারা ঘুরতে আসেন তাদের অন্যতম একটি দ্রষ্টব্য এই মিরিক। কেননা দার্জিলিংয়ের পাহাড় দেখতে দেখতে চোখ যখন সত্যি বোর হয়ে আসে, তখন কিছুটা সমতলে এসে এই লেক তাদের উপভোগের বাড়তি খোরাক যোগায়। দার্জিলিংয়ের মিরিক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। হাতিরঝিলে অবস্থিত বিজিএমএ ভবন ভাঙার বিষয়ে সচিবালয়ে কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। সরাসরি চলে আছে সেখানে। এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকেই আমরা সেটাকে ভেঙে ফেলার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। গতকাল আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ ভবন ভেঙে ফেলার কার্যক্রম আমরা শুরু করেছি। ইতোমধ্যে ভবনটিকে আমাদের দখলে নিয়েছি। ভবনে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করেছি। ভবনে সেবামূলক যে সকল সংযোগ ছিল, একেবারে প্রয়োজনীয় সংযোগ ছাড়া অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করেছি। এই ভবনটি ভাঙার জন্য একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন। সেই পরিবেশ তৈরি ভবনটি গুড়িয়ে দেওয়ার পরে যেখানে পড়বে আশপাশেও যাতে কোনো দুর্ঘটনার মুখোমুখি না হয়, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি, অর্থাৎ বিদ্যুতের লাইন অনেক দূর থেকে সরিয়ে দেওয়া, পানি গ্যাসের লাইন শুধু ভবন থেকে না, ভবনের সংযোগ যেখান থেকে আসছে তার থেকে অনেক দূর পর্যন্ত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সহ একটা প্রস্তুতির প্রয়োজন আছে। কারণ অতীতে আমাদের অভিজ্ঞতা, র্যাঙ্কস প্লাজা ভাঙতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বেশ প্রাণহানি হয়েছে। এবারে আমাদের প্রস্তুতি বিজ্ঞানসম্মত, প্রযুক্তিসম্মত, যাতে এই ভবনটি ভাঙতে গিয়ে কোনোভাবে প্রাণহানি অথবা কোনো রকম অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখোমুখি না হই, সে প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আজকের সকল জাতীয় দৈনিকে আমরা বিজ্ঞাপন দিয়েছি যে এ জাতীয় ইমারত ভাঙায় যারা অভিজ্ঞ তাদেরকে 24 তারিখের মধ্যে কোটেশন দাখিল করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা আইনগত পদ্ধতি অনুসরণের স্বার্থেই বিভিন্ন আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে টেন্ডার আহ্বান করেছি। 24 তারিখের ভিতরে টেন্ডার পেয়ে আমরা 25 তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করব যে কোন সংস্থা উপযুক্ত, যাদেরকে দিয়ে এটা ভাঙা সম্ভব হয়। আমরা যদি উপযুক্ত সংস্থা পাই তাহলে তাদের সমন্বয়ে, যদি উপযুক্ত সংস্থা না পাওয়া যায় সেক্ষেত্রে আধুনিক নির্মাণ প্রযুক্তির ব্যবহার করে আমরা রাজুকের পক্ষ থেকেই এই বিল্ডিংটাকে এখানে উচ্ছেদের জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ায় যাব। যেহেতু এ জাতীয় একটি ইমারত ভাঙতে হলে অন্য যারা আগ্রহী প্রতিষ্ঠান তাদেরকে সুযোগ দেওয়ার একটা বিধান রয়েছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। উপযুক্ত আহ্বানকারী না পাওয়া গেলে আমরা নিজেরাই ভাঙব। ভাঙার ক্ষেত্রে আমরা দায় দায়িত্ব আমাদেরই নিতে হবে, কারণ আমরা চাই রাষ্ট্রের চমৎকার একটি স্থাপনার মাঝখানে বেআইনি এ জাতীয় একটি ভবন টিকে না থাকুক। এ বিষয়টিকে দেশবাসীকে আমরা জানাতে চাই যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে যেখানে বেআইনি ইমারত নির্মাণ করবেন বা স্থাপনা নির্মাণ করবেন তাদের সকলকেই আমরা আইনের আওতায় আনতে চাই, যাতে কেউ দর্প নিয়ে বলতে না পারে যে আমি ইমারত নির্মাণ করে ফেলেছি, এখন আর কিছু করার নাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই এই পদক্ষেপগুলি কার্যকর করতে চাই। এখন পর্যন্ত সম্ভাব্য পদ্ধতিগুলো আপনারা কি বিবেচনা করেছেন?
যে ব্যাংক ভবন যেমনি ম্যানুয়ালি ভাঙার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে রাজুক প্রথমে ভাঙার চেষ্টা করে, রাজুক ব্যর্থ হয়ে একটা প্রতিষ্ঠানকে ইজারা দেয় এবং তাদের অপরিকল্পিত ভাঙার কারণে দুর্ঘটনাটা ঘটেছিল, কারণ রাবিশগুলো সব একটা ফ্লোরের মাঝখানে এসে রাখার কারণে এটা ক্র্যাশ করেছিল। সব দিক বিবেচনা করে আপনাদের সম্ভাব্য কোনো হাতিরঝিলে অবস্থিত বিজিএমএ ভবন ভাঙার বিষয়ে সচিবালয়ে কথা বলছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে দর পতন, অর্থাৎ সকাল থেকেই কিন্তু সূচকগুলো কিছুটা দর পতনের মধ্য দিয়েই লেনদেন অতিবাহিত করছে এবং সেই ধারাবাহিকতা এখনও আমরা দেখতে পাচ্ছি। সকালে আমরা যেমনটি দেখেছিলাম যে ডিএসসি প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 26 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 5222 পয়েন্টে। পরবর্তী সূচক অর্থাৎ ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচকটি রয়েছে এখানেও কিছুটা দরপতন আমরা দেখতে পাচ্ছি, 4.49 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1207 পয়েন্টে। আর নিম্নমুখী অবস্থান রয়েছে কিন্তু ডিএসসি যে বাছাই সূচক অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1864 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত খুব বেশি লেনদেন হয়নি, অর্থাৎ সকাল থেকে যে লেনদেন হয়েছে তাতে মোটামুটি 101 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে মাত্র 77টি প্রতিষ্ঠান এবং দর কমেছে অধিকাংশ প্রতিষ্ঠান, অর্থাৎ 188টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। তবে অপরিবর্তিত তালিকায় আমরা দেখতে পাচ্ছি 58টি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ এই 58টি প্রতিষ্ঠানের দর কিন্তু কোনো ধরনের পরিবর্তন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। আমরা টপ 20 শেয়ারের তালিকা একটু দেখে নেব, অর্থাৎ টপ 20 শেয়ারের তালিকার প্রথম যে অবস্থানটি রয়েছে প্রথম কোম্পানিটির শেয়ার এখন পর্যন্ত যেই দরে হাতবদল হচ্ছে, আমরা তার আগে আরেকবার ডিএসসি এক্স ইন্ডেক্সটি একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্সের এখন পর্যন্ত একই অবস্থান রয়েছে, অর্থাৎ ডিএসসি কিন্তু খুব বেশি পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ সকাল থেকে যেমন নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন করেছে সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত রয়েছে, অর্থাৎ গত এক সপ্তাহ কিংবা তার আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে ডিএসসির যে প্রধান সূচকগুলো রয়েছে সবগুলো সূচকই কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছিল, অর্থাৎ ডিএসসি প্রত্যেকটা সূচকই কিন্তু ধারাবাহিকভাবে দরপতন হয়েছে এবং সেই দরপতনের ধারাবাহিকতা থেকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ আসলে বের হতে পারেনি। এর জন্য আমরা প্রতিদিনই দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু সামনে বিক্ষোভ হয়েছে। যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ধারাবাহিক দরপতন সেই দরপতনের থেকে বের হওয়ার জন্য তারা কিছু পরামর্শ দিয়েছেন। তারা কিন্তু বারবার একই ধরনের অভিযোগ করছেন এই দরপতন থেকে বের হওয়ার কোনো অবস্থান রয়েছে কিনা, সেই একই পরিস্থিতি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনে কোনো ধরনের আসলে পরিবর্তন হয়নি, অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ ধরে দরপতনের যে অবস্থান সেখানে কিন্তু রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা আরেকবার একটু ডিএসসি সূচকগুলো দেখে নেই। ডিএসসি সূচকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 26 পয়েন্টের মতো হারিয়েছে, 26 পয়েন্টের মতো হারিয়ে মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই কিন্তু এখন পর্যন্ত সেই নিম্নমুখী অবস্থানেই রয়েছে, অর্থাৎ বিগত কয়েকদিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের নিম্নমুখী অবস্থান সেখান থেকে এখন পর্যন্ত আসলে বের হতে পারেনি। আমরা গতকালই দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু সূচকে মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং আজকেরও সেই সকাল থেকে একই পরিস্থিতি, মোটামুটি 25 পয়েন্টের মতো হারিয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 60 পয়েন্টের মতো প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্সটি হারিয়েছিল এবং আজকের এখন পর্যন্ত লেনদেন হওয়ার পর থেকে মোটামুটি 25 পয়েন্টের মতো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি মোটামুটি 25 পয়েন্ট হারিয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচকেও আমরা দেখেছি মোটামুটি 4 পয়েন্টের মতো হারিয়েছে এবং ডিএসসি 30 সূচক সেখানেও 2 পয়েন্টের মতো সূচক এখন পর্যন্ত হারিয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি এখন পর্যন্ত ছিল এইরকমই। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইন্স্যুরেন্স না থাকায় দেশে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার বেশিরভাগ ব্যক্তি ও পরিবার পাচ্ছে না ক্ষতিপূরণ, সচেতন হওয়ার আহ্বান বীমা সংশ্লিষ্টদের। রাজধানীর হাতিরঝিলে বিজিএমএ ভবন সিলগালা, পুরো ভবন ভাঙতে আরও সময় লাগবে জানালো রাজুক। বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহায়তার আশ্বাস। এবং লোকসানের কারণে গত 2 বছরে কক্সবাজারে 30টি হ্যাচারি বন্ধ, বাকি 26টিরও বন্ধের পথে, বৈদেশিক মুদ্রা অর্জন নিয়ে শঙ্কা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।